আশফিয়া চলে গেছে একটু আগে। অনেকটা সময় মেহেরিসের সাথে ছিল আশফিয়া। বুঝিয়েছে মেহেরিসকে যেন তার মাকে কিছু না বলে আজকের ঘটনা সম্পর্কে, তাহলে তার মা টেনশন করবে। মেহেরিস উত্তরে আশফিয়াকে আশ্বস্ত করেছে বিনিময়ে জানাবে না সে ভরসায় আশফিয়া একটা সময় চলে যায়। আশফিয়া যেতে মেহেরিস দ্রুত কল করলো আদ্রাসকে। ওপাশ থেকে কল রিসিভ হতে উদ্বিগ্ন স্বরে ভেসে এলো, মেহেরিস আর ইউ ওকে? হ্যাঁ আদ্রাস ভাই, আপনি তো জানেন পূর্ব ভাইয়ের মাথায় একটু সমস্যা আছে, মাঝে মাঝে হুটহাট করে এমন করে বসেন। একটু বলছো? বলো অনেকটাই। বাই দ্য ওয়ে, পূর্ব ভাই তো আগে এমন ছিল না, তাহলে এখন? আদ্রাজের কথা শেষ হওয়ার আগে দ্রুত প্রশ্ন ছুড়ল মেহেরিস, আপনি ওনাকে কিভাবে চিনেন বললেন না কিন্তু। আর আপনি ওনাকে ভাই বলে ডাকছেন কেন? উনি কি আপনার বড়? শুধু বড় না, অনেকটাই বড়। মেহেরিসের কপালে ভাঁজ পড়ল, অবিশ্বাসের স্বরে বলল, সত্যি? দেখলে তো মনে হয় না যে উনি বয়সে এত বড়। আল্লাহ, আচ্ছা বাদ দাও, আপাতত বলো তুমি কি করছো? আমি তো আজ ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর একটা ছেলে এসে আমাকে জোর করে নিচে নামিয়ে দিল। ওটা ওনার বন্ধু? হ্যাঁ সেটাই মনে হলো। এই মুহূর্তে নীরবতা ভেঙে এলো তাদের কথোপকথনের মাঝখানে। কেউ বুঝতে পারছে না কিভাবে আলোচনাটা এগিয়ে নেওয়া যায়। শেষে মেহেরিস নিজেই সেই নীরবতা ভাঙল। আগামীকাল কি আপনি ফিরে আছেন আদ্রাস ভাই? আগামীকাল? আই এম রিয়ালি সরি মেহেরিস, কাল আমার কাজিনের বিয়ে, পুরো দিন ব্যস্ত থাকবো। তবে পরের দিন দেখা করা যেতে পারে। আর ক্যাফে তো যাচ্ছই, সময় বের করে সেখানে না হয় আড্ডা দিলাম। কি বলো? মেহেরিস যেন না চেয়ে অনেক কিছু পেয়ে গেল এই কথার ভিতরে। মুখে হালকা হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে তাহলে রাখছি। কাজিন এসে বিরক্ত করছে, পরে কথা হবে কেমন? নভেম্বর 4 বৃহস্পতিবার। শীতল হাওয়া ভাসছে ক্যালিফোর্নিয়ার সকালে। ব্যস্ততম দিনে শ্বাস নেওয়ার সুযোগটুকু যেন খুঁজে পাচ্ছে না মেহেরিস। আজ থ্যাঙ্কস গিভিং ডে, পরিবার পরিজনের সঙ্গে উদযাপনের দিন। এই দিনটি এখানকার স্থানীয়দের জন্য একটি বিশেষ স্পেশাল ডে, অথচ সেই ব্যস্ত ক্যাফেতে কর্মব্যস্ততায় তার তৈরি কফি সুনাম ছড়িয়ে পড়েছে আশেপাশে, গণ্ডি পেরিয়ে আরও দূরে। ক্যাফের ম্যানেজারও যার পণ্যে খুশি। আজ ক্যাফের ভিতরে কোলাহল চূড়ান্ত পর্যায়ে। ওভেন থেকে টাটকা ব্রেডের গন্ধ, কফির তীব্র সুবাস আর মানুষের কথোপকথনের জায়গাটা উষ্ণ হয়ে আছে। ওয়েটাররা ব্যস্ত, কেউ টেবিল পরিষ্কার করছে তো কেউ খাবার পরিবেশন করছে। মেহেরিস তার কাজে মাঝে ডুবে আছে। আজকের মতো ব্যস্ত দিন সে আগে খুব কমই দেখেছে। ঠিক তখনই 3জন যুবক প্রবেশ করল ক্যাফের ভিতরে। বয়স বড়জন, এই 25-30-এর মধ্যে হবে হয়তো। তাদের চালচলনে এক ধরনের কর্তৃত্ব ছাপ, যেন এই শহরে তাদের হাতের মুঠোয়। এতপর এক কোণে টেবিলে গিয়ে বসলো তারা। এক ওয়েটার এগিয়ে গেল তাদের মধ্যকার একজন, গম্ভীর কণ্ঠে বলল, গিভ মি 3 ক্যাপুচিনস। ওয়েটার ছেলেটির মাথা নাড়িয়ে চলে গেল কাউন্টারের দিকে। মেহেরিস তখন কফি বানাতে ব্যস্ত। কফি প্রস্তুত হলে সে নিজেই ট্রেটা তুলে নিল। এতবার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে নিজে এগিয়ে গেল অর্ডারকৃত টেবিলের দিকে। ক্যাপাচিনো পরিবেশন করতে গিয়ে হঠাৎ খেয়াল করলো ছেলেগুলো দৃষ্টি তার উপর আটকে আছে। কেমন যেন একটা অস্বস্তি হলো তার, তবে কিছু বলল না। কফি নামিয়ে ফিরে আসার মুহূর্তে একজন কেঁপে ওঠা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, হে স্টে হেয়ার, কাম অ্যান্ড সিট উইথ আর্স বেবি গার্ল। মেহেরিস থমকে দাঁড়ালো। এমন অস্বাভাবিক বাক্য শুনে রাগ উঠলেও নিজেকে দমিয়ে রাখলো সে। এতপর বিনয় কণ্ঠে বলল, দুঃখিত, আমি কাজে আছি। ক্যাফেতে কর্মচারীদের কাস্টমারদের সঙ্গে বসার নিয়ম নেই। 3জনের মধ্যে একজন, যাকে বাকিরা বেশ সম্মান করছে বলে মনে হলো, সে উঠে দাঁড়ালো সেখানে। ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ও শিট, অ্যারোগেন্স, ডু ইউ নো হু ইউ আর? মেহেরিস এবার সত্যি অস্বস্তিতে পড়ল। অচেনা কাস্টমারদের এমন আচরণ যে স্বাভাবিক নয় বেশ বুঝতে পারল। আমি আসছি, আপনাদের কফি উপভোগ করুন স্যার। পালানোর জন্য পিছনে ঘোরার আগেই দাঁড়িয়ে থাকা লোকটা হাত বাড়িয়ে তার কবজি আলতো করে চেপে ধরল, খুব শক্ত করে। না, কিন্তু বোঝা যায় তাকে যে আটকাতে চাইছে ছেলেটা। এত তাড়া কিসের? পছন্দ হয়েছে তোমাকে আমার। যদি আমার ওনার নাইট স্ট্যান্ডে পে করি না, বাট
তুমি যত চাও দিব, বিকজ ইউ লুক সো ডিফারেন্ট ফ্রম আদার্স গার্ল। আজ রাতটা আমাদের দাও বেবি। আই প্রমিস আই উইল ডু ইট ইন সাচ ওয়ে দ্যাট ইউ উইল ট্রুথলি এনজয় টু নাইট ডার্লিং। এইবার ধৈর্যের বাঁধ ভাঙল মেহেরিশ। মুহূর্তের মধ্যে তার হাত সরিয়ে নিয়ে এক ঝাটকায় ঠেলে দিল ছেলেটাকে, যাতে ছেলেটা নিজেকে সামলাতে না পেরে চেয়ার সহ পিছিয়ে গেল। মুহূর্তের মধ্যে টেবিলের ওপর রাখা কফি ছিটকে পড়ল তার শার্টে। ক্যাফে একদম নীরব হয়ে গেল মুহূর্তেই। চারপাশে সবাই বিস্ময়ে তাকিয়ে আছে এদিকটায়, কেউ কেউ আবার ফিসফিস করছে। ছেলেটা দাঁড়িয়ে জামার কফি ঝাড়ল, মুখে প্রচণ্ড অপমানের ছাপে স্পষ্ট। সে চোখ শুরু করে একবার মেহেরিসের দিকে তাকালো, যেন এই মুহূর্তে তাকে মাটিতে পিষে ফেলার ইচ্ছা জাগ্রত হচ্ছে মনের কোণে। তুমি খুব বড় ভুল করলে মেয়ে। মেহেরিস একটু ভরকালো না, বরং স্থির কণ্ঠে উত্তর দিল, ভুল তোমরা করেছ মানুষ চিনতে। ছেলেটা এক মুহূর্তে দাঁড়িয়ে, তারপর দাঁত চেপে পাশে ছেলেদের দিকে তাকিয়ে বলল, চল এখান থেকে। তারা ধীর পায়ে বেরিয়ে গেল ক্যাফে থেকে, কিন্তু যাওয়ার সময় স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেল এই ব্যাপারে এত সহজে শেষ হবে না বলে। মেহেরিস পরোয়া করল না সেসবের। দিনের ব্যস্ততার শেষে ক্যাব বন্ধ হওয়ার পর মেহেরিস ধীর পায়ে বেরিয়ে গেল ক্যাফের ভিতর হতে। আজ ইভিনিং শিফট নিয়েছিল মেহেরিস, যার কারণে বের হতে হতে প্রায় অনেকটা সময় হয়ে গেছে। শীতল রাত, হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে বাতাসে। রাস্তা গাড়িও তেমন নেই। শহরেই অংশটায় রাত গভীর হলে পরিবেশ বেশ ফাঁকা হয়ে যায়। শুধু দূরে দু একটা ল্যাম্পপোস্টের আলো জ্বলজ্বল করে জ্বলছে। মেহেরিস ফোন বের করে গাড়ির জন্য একটা অ্যাপ চালু করলো, কিন্তু কোনো রাইড অ্যাভেলেবল নেই এই মুহূর্তে। এই গভীর নিঃশ্বাস ফেলে হাঁটতে লাগলো মেহেরিস, কিন্তু কিছু দূর যাওয়ার পরই কেবল যেন একটা অস্বস্তি অনুভূতি হতে লাগলো তার। মনে হলো কেউ তাকে ফলো করছে। পিছনে তাকিয়ে দেখলো রাস্তায় তেমন কেউ নেই, শুধু দু একটা ছায়া নড়ছে। মেহেরিস ভাবলো হবে হয়তো বাতাসের কারণে। মেহেরিস হাঁটার গতি বাড়ালো, তৎক্ষণাৎ তার কানে কাছে ঠান্ডা একটা কণ্ঠ ভেসে এলো, এত তারা কিসের বেবিকাল। চমকে উঠল সে। মুহূর্তের মধ্যে চারদিক থেকে কালো পোশাক পরা কয়েকজন ছায়ামূর্তি বেরিয়ে এলো। এরা কারা ভাবতেই শ্বাস আটকে গেল মেহেরিসের। হৃদয় স্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে উঠল যেন। কি ভাবছিলে এত সহজে ছেড়ে দেব? মেহেরিস পিছনে হাঁটতে চাইল পালানোর জন্য, তবে তার আগেই একজন দ্রুত এগিয়ে এসে শক্ত করে বাহু চেপে ধরল তার। মেহেরিস ছটফটাল ছোটার জন্য, তবে পারল না। চেঁচিয়ে বলল, ছাড়ুন আমাকে। চিৎকার করতে চাইল আরও জোরে, কিন্তু ততক্ষণে কেউ একজন পিছন থেকে এসে মুখ চেপে ধরল তার। শরীর হিম হয়ে গেল। সাথে সাথে চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। সর্বশেষ যা দেখল তা হলো একটা কালো প্রাইভেট কারের দরজা খোলা, আর তাতে ধীরে ধীরে তার ভিতরে টেনে নেওয়া হচ্ছে। মেহেরিসের মাথাটা ভীষণ ভারী লাগছে, যেন ঘন অন্ধকারে অতল গর্ভে ঢুকেছিল এতক্ষণ। ধীরে ধীরে চোখ খুলতে নিজের অবস্থান ধাতস্থ হতে কিছুক্ষণ সময় লাগলো। চারপাশের দৃশ্য দেখে বুকের ভিতর শীতল একটা স্রোত নেমে গেল। একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে পড়ে আছে মেহেরিস। জায়গাটা ঠিক কোনো সাধারণ বাড়ি নয়, গুদাম ঘরের মতো বিশাল, কিন্তু ভিতরে অনেক ছোট ছোট ঘর বা কক্ষের মতো জায়গা করা রয়েছে। দেওয়ালের রং পুরানো, ভাঙাচোরা। ঘরের কোনায় ছায়ার মতো কী সব নড়ছে, হয়তো ইঁদুর। আলো কম, শুধু দূরে কয়েকটা হলুদ বাতি মিটমিট করছে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর দৃশ্য ছিল সামনে থাকা কিছু মেয়ে। তারা সবাই মেহেরিসের মতোই বন্দি, কারো চোখে নিস্তেজ শূন্যতা। কেউ চুপচাপ কুঁকড়ে বসে আছে, কেউ কাঁদছে। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল তাদের পরনে পোশাক অশোভন, অসম্পূর্ণ। ছোট ছোট কাপড় পরিয়ে রাখা হয়েছে, মুখে স্পষ্ট ক্লান্তি আর ভয়। কেউ কেউ হতাশ হয়ে মেঝেতে শুয়ে আছে, যেন আর লড়াই করার শক্তিও অবশিষ্ট নেই তাদের মধ্যে। মেহেরিসের গা শিহরে উঠল মুহূর্তে। সে তাড়াহুড়ো করে উঠে বসতে চাইল, কিন্তু তখনই টের পেল তার হাত পা স্বাভাবিকের চেয়ে দুর্বল, যেন তার শরীরে কিছু একটা দেওয়া হয়েছে যা তাকে অবশ করে রেখেছে অতক্ষণ। দ্রুত নিজের শরীরের দিকে তাকিয়ে দেখল নিজের পোশাক আশাক
ঠিক আছে কিনা মুহূর্তে নিজেকে ঠিকঠাক রূপে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তুমি নতুন? কোনো এক দুর্বল কণ্ঠে প্রশ্ন ভেসে এলো পাশ থেকে। মেহেরিশ মুখ তুলে তাকালো। এক ক্লান্ত চোখে মেয়ে তার দিকে তাকিয়ে আছে। বয়স বড়জোর 20 বা 21 হবে। একটা নোংরা কম্বলের নিজেকে ঢেকে রেখেছে, কিন্তু চোখের নিচে কালচে দাগ আর শূন্য দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে অনেক কিছু সহ্য করেছে মেয়েটা। মেহেরিশ কিছু বলতে যাবে তখনই দরজার ওপাশ থেকে ভারী বুটের শব্দ তাদের কানে ভেসে আসলো। ধীরে ধীরে এগিয়ে আসতে কেউ কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। ভিতরে ঢুকলো 4-5 জন লোক। তাদের চেহারা বিকৃতি, এক আনন্দের ছাপ। কেউ সিগারেট টানছে, কেউ হাসছে একটা ভয়ঙ্কর বিকৃতির হাসি। চোখগুলো একেবারে শিকারীর মতো, যেন এই ঘরে মেয়েগুলো কোনো মানুষ নয়, শুধু একটা পণ্য যা তাদের হাত ঘুরে অন্য কারো কাছে হস্তান্তর করা হবে অতি শীঘ্রই। তাদের মধ্যে থেকে একজন সামনে এগিয়ে এলো। বয়স 40-এর কাছাকাছি হবে হয়তো। শক্তপোক্ত গড়ন, চোখের দৃষ্টি হিংস্র স্পাদের মতো। সেই চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে ঘিনঘিনে স্বরে হেসে বলল, তোমাদের জন্য তো আজ এখানে শেষ রাত। কাল থেকে তোমরা থাকবে অন্য জায়গায়, নামি দামি ক্লায়েন্টদের সেবায়। এভাবে কান্না করে ভেসে গেল। আজ তোমার নিস্তার নেই ডার্লিং। শুনেছি তোমাকে স্পেশালভাবে পাঠানো হবে। বস আসতে অনেক এখনও দেরি। এরই মাঝে 1 রাউন্ড হয়ে যাবে আমার। কাম ডার্লিং, প্লিজ দয়া করুন, আমার এমন ক্ষতি করবেন না। এর থেকে ভালো অন্তত মেরে ফেলুন। হাঁটু গেড়ে বসে কান্নারত অবস্থায় মেহেরিশ অনুনয় স্বরে উক্ত কথাটি বলল। এবার বিন্দুমাত্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি লালসা ভর্তি লোকটার অন্তরে। তুমি জানো না তোমাকে ঠিক কতটা চড়া দামে সেল করা হয়েছে বেবি। তুমি নাকি একদম ইনটেক মাল। বসের চোখ আছে, বুঝতে হবে। এক দেখায় বুঝে ফেলছে। ইনটেক জিনিসের মজাই আলাদা বেবি। লোকটার বিশ্রী কথায় মেহেরিশ আরও ভরকালো। বুঝতে পারল আজ তার রক্ষা নেই। সে জানে না বর্তমান তার অবস্থা ঠিক কোন জায়গায়। সে কি আদৌ শহরের ভিতরে অবস্থান করছে নাকি দূরে কোথাও, সেটা তার অজানা। ভেবেই কান্নার বেকারও বাড়ল। এতে বিরক্ত হল লোকটা কাছে এগিয়ে এসে বসা অবস্থায় মেহেরিশের উপর ঝাঁপিয়ে পড়তে নিলে আচানক মেহেরিশ চোখ পড়ে একটি অর্ধলোহা রডের উপরে। রডটা ঠিক তার পায়ে একটু সামনে পড়ে আছে। মনে মনে সিদ্ধান্ত নিল যা নেওয়ার এতবার এক পায়ে সাহায্য। রডটাকে কাছে টেনে এনে দূরত্ব হাতে দিয়ে লোকটার মাথা বরাবর এক আঘাত করল মেহেরিশ নিজের সর্বস্ব দিয়ে। লোকটা যেহেতু তার উপর ঝুঁকে নিয়েছিল, তাই বাড়িটা একদম লোকটার মাথা বরাবর লেগেছে। ইতিমধ্যে বাকিরা সবাই চলে গেছে সেখান থেকে। মেহেরিশকে অন্য গাড়িতে ওঠানো হবে বলে তাদের আলাদাভাবে এখানে রাখা হয়েছিল। পাহারাদার হিসাবে রেখে গিয়েছিল এই লোকটিকে। যদিও করা আদেশ ছিল মেহেরিশ থেকে দূরে থাকার, তবুও লোকটা যেন নিজেকে সংযত করে ধরে রাখতে পারেনি মেহেরিশকে একা পেয়ে। তবে মেহেরিশের দেওয়া সামান্য আঘাতে যেন লোকটা আরও তেতে উঠল তার উপরে। এদিকে যে বাড়ি বসে দৌড় দিতে নিলই আচানক পা ধরে ফেলে দেয় মেহেরিশকে। আকস্মিক টানে তাল সামলাতে না পেরে পড়ে যায় নিচে। বেকায়দায় পড়ে যাওয়া পায়ে অনেকটা ব্যথা পায় সে। ব্যথায় কুঁকড়িয়ে উঠলে এই মুহূর্তে যেন নিজের সতীত্ব টিকে রাখার ঊর্ধ্বে আর কিছুই নেই। আবারও নিজেকে ধাতস্থ করে দৌড় দিতে নিলেই সামান্য অনেকগুলো লোক এসে জমা হলো। তৎক্ষণাৎ ভরকে যায় মেহেরিশ সম্পূর্ণরূপে। দূর দূর বুকে নিজের চারপাশে একবার পরখ করে সে। মুহূর্তে ভয়ে চুপসে যায় তার সমস্ত কায়। এতক্ষণ তো একজন ছিল, তবে এখন তার পরিমাণে বেড়ে দাঁড়িয়েছে অনেক। কিভাবে পালাবে সে আর? তাহলে আজ বুঝি নিস্তার নেই এই নির্মম পাপিষ্ট মানুষগুলো থেকে। ব্লাডি হো, আজকে তোকে সবাই মিলে ভোগ করবো, তারপর তোকে পাঠাবো প্যাকেট করে। আচানক শব্দ শ্রবণ হতে মেহেরিশ শির বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে মনে মনে নিজের পবিত্রতার জন্য ভিক্ষা চাইতে লাগলো। ইতিমধ্যে বাকি ছেলেগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ধরে রেখেছে। সবাই মুখে বিকৃতি হাসি। গা ঘিনঘিন করে উঠল মেহেরিশের।
একবার এপাশ ওপাশ তাকালো পালানোর রাস্তা খুঁজতে, তবে চারপাশ থেকে রাস্তা বন্ধ। মেহেরিশ এভাবে পরাজিত মুখ দেখে অট্টহাসিতে মেতে উঠল ছেলেগুলো। কি হচ্ছে এখানে? ইজ এভরিথিং রং? চারপাশে ছেলেগুলো গোল হয়ে দাঁড়িয়ে, মাঝখানে মেহেরিশ। তবে আকস্মিক কেমন কণ্ঠস্বর শুনে মেহেরিশ যেন বাস্তবে ফিরে আসলো। চকিত দৃষ্টিতে চারপাশে পর্যবেক্ষণ করলো কণ্ঠস্বরের মালিককে এক নজর নিজের চোখে দেখার জন্য। সে কি এইমাত্র ঠিক শুনেছে নাকি মনের ভ্রম? এর মাঝেই পুনরায় ভেসে আসলো একই গলা বলা কণ্ঠস্বর, সেড হোয়াট হ্যাপেন হেয়ার, আর ইউ অল অন্নাবিট? চেঁচিয়ে বলা কণ্ঠে ছেলেগুলো সবার পিছনে ঘুরে তাকালো অবিশ্বাসের চোখে। দুভাগ হয়ে গিয়ে মাঝখানে রাস্তার ন্যায় তৈরি হলো তৎক্ষণাৎ। আর সেই ফাঁকা জায়গাটুকু রেশ ধরে মেহেরিশের চোখ আটকালো তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা মানবটিতে। মুহূর্তে মেহেরিশ দিক বিদিক ভুলল। আচানক এক দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার সামনে থাকা মানবটির বক্ষর মাঝে। এভাবে আকস্মিক দৌড়ে ঝাপটে ধরার দাঁড়িয়ে থাকা মানবটি যেন কিঞ্চিত নড়ে দাঁড়ালো জায়গা থেকে, তবে বুঝতে পারল না যেন কিছুই। আচ্ছা, সে কি ভুল দেখল? একটু আগে সে নিজ চোখে দেখা দৃশ্যটা, মাথায় হিজাব ছাড়া আর বুকে ওড়না ছাড়া মাটিতে, কি সত্যি মেহেরিশ ছিল নাকি একই রকম দেখতে অন্য কেউ? হয় না মানুষের মতো মানুষ দেখতে, অবিকল সেম। ওই মেয়ে এখানে কি করবে তা আবার এই ভেসে? কিন্তু হঠাৎ তার বুকটা এত ভারী লাগছে কেন? নিঃশ্বাস আটকে আসতে চাইছে কেন মেয়েটা এভাবে আকস্মিক দৌড়ে এসে ধরাতে? কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল পূর্ব। এই মুহূর্তে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তার শুধু মনে হলো মেয়েটাকে বুকের ভিতরে লুকিয়ে রাখতে। আমাকে আমাকে বাঁচান পূর্ব ভাই, এই লোকগুলো খুব খারাপ, ভীষণ জঘন্য। হেঁচকি তুলতে তুলতে দু হাত পূর্বের সামনে জ্যাকেট টেনে হাতের মুঠো ভরে বুকের মাঝে মুখ রেখে মেহেরিশ বলে উঠল উক্ত কথাটি যেন মুখ সামনে আনলেই আবার মুখোমুখি হতে হবে ওদের। পূর্ব বিস্ময় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে এখানে এতটাই বিস্মিত হয়েছে যে মেহেরিশকে দু হাতে আগলিয়ে নিতেও ভুলে গেছে। এদিকে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো মুখ অস্বাভাবিক রকম ছটফট করছে। সমস্ত কিছু যেন ছেলেগুলোর মাথার উপর দিয়ে যাচ্ছে, গুলিয়ে ফেলছে সব কিছু। ভয়াক্ত চোখে তাকিয়ে আছে পূর্বের দিকে, যেন দুটানা ভুগছে তারা সকলে। পূর্ব মেহেরিশ দু গালে তার শক্তপোক্ত হাত ধরে মুখের সামনে টেনে আনলো। নিজে ওই কাতর চিন্তিত দৃষ্টি জোড়া দিয়ে গভীর মনোযোগ একবার পরখ করে নিল মেহেরিশের ভয়াত্মক মুখোপায়। বুকের ভিতরটা যেন হঠাৎ ছেদ করে উঠল তার। এতবার চোখ মেলল মেহেরিশের পরনের ড্রেসের উপরে। দাঁতে দাঁত খিচে নিজেকে কন্ট্রোল রাখতে চাইল, যেন সমস্ত শক্তি সঞ্চয় করল নিজের দাঁতের ওপর। জল শক্ত হয়ে যেন ভিতরে ঢুকে যাচ্ছে। বড় একটা শ্বাস ফেলে তৎক্ষণাৎ নিজের পরনের হুডিটা খুলে এবার সামনে থাকা ছেলেগুলোর দিকে নিজের ওই বাজখাই ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। সবগুলো ছেলেকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে একবার স্ক্যান করে নিল। এরই মাঝে একটা ছেলে বলে উঠল, হে লিড হার, শি ইজ আওয়ার্স টু নাইট। বলার সাথে সাথে পাশে থাকা অন্য সব ছেলেগুলো ছেলেটার মুখ চেপে ধরল, যেন এই মুহূর্তে ছেলেটা এইসব কথা বলে খুব বড় ভুল করে ফেলেছে। হয়তো জানে না সামনে থাকা মানবটি পরিচয় সম্পর্কে জানবে কিভাবে। এই ছেলেটি তো গতকালে নিউ জয়েন হয়েছে তাদের সাথে। পূর্ব যেন গা ভাসালো না ছেলেগুলোর সাথে, উল্টো মেহেরিশের হাত ধরে সামনের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। কিঞ্চিত হাঁটার পর মেইন রাস্তার সামনে এসে দাঁড়ালো। সেখানে রাখা তার কালো রঙা বাইকটি। এতপর মেহেরিশকে ইশারা করলো সেখানে দাঁড়ানোর। মেহেরিশ ভয়ে পূর্বের হাত আঁকড়ে ধরল, প্লিজ আমাকে একা রেখে যাবেন না, ওরা আবার এসে যদি আমাকে নিয়ে যায়। পূর্ব উত্তরে কিছু বলল না, শুধু মেহেরিশকে আপাতমস্তক একবার পরখ করে নিয়ে পুনরায় ছুটে গেল ভিতরের দিকে। প্রায় 1 মিনিটের মধ্যে আবারও সেখানে চলে আসলো সে। নিঃশব্দে সেখানে এসে বসলো বাইকের উপরে। মুখে কোনো অভিব্যক্তি নেই। এই মুহূর্তে তার ভিতর ঠিক কী প্রবাহিত হচ্ছে দেখে বোঝা যায়। মেহেরিশ এর মনে ইতিমধ্যে নানা প্রশ্ন জমাট বেঁধে গেছে। লোকগুলো এভাবে এত সহজেই তাকে ছেড়ে দিত?
কিছু বলল না অবধি। তার এই ভাবনার মধ্যে পূর্ব ভারী স্বরে বলল, বাইকে উঠে বস। মেহেরিশ যেন শুনল না কথাটি। এই মুহূর্তে তার ভিতরে ভীষণ অস্বস্তি অনুভূতি হচ্ছে। কিলবিল করছে নানান প্রশ্ন মস্তিষ্ক জুড়ে। কিন্তু সে এই লোকের সাথে বাইকে উঠবে কি করে? একে তো বাইকে উঠতে তার ভয় হয় ভীষণ, তার উপরে আবার যা তার বাইকে সোজা শানভীর সাহান পূর্বের বাইকে ওঠা, ওনার বাইকে ওঠা আর মরণাপন্ন হয়ে মৃত্যুর দুয়ারে থেকে ঘুরে আসাটা তো সেমই। মেহেরিশকে আগের ন্যায় একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবার পূর্ব আবার জোরে চেঁচিয়ে বলল, বাইকে ওঠ, আমার ভয় হচ্ছে আপনার সাথে বাইকে উঠতে। আপনি যেভাবে বাইক চালান কলেজা শুকিয়ে আসে ভয়ে। আমতা আমতা করে কথাগুলো বলে নিজের গায়ে থাকা পূর্বের হুডি দুপাশে টেনে ধরল মেহেরিশ, যেন আরেকটু বড় করতে চাইছে ওটা টেনে টুনে। পূর্ব নিজের মাথা হেলমেটটি খুলে মেহেরিশের দিকে পুনরায় দৃষ্টি মেলে চাইল, এতপর নিরেট কণ্ঠে বলল,